নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আপনাদের সামনে মার্কেটের কিছু বিশেষ তথ্য নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আমরা মার্কেটের বিশেষ তথ্য নিয়ে আলোচনা করি এই কারণে, যাতে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন মানে বিনিয়োগের যে সিদ্ধান্ত, ওটা যাতে আমরা ভালোভাবে নিতে পারি। এবং আরেকটা যেটা উদ্দেশ্য আমাদের থাকে সবসময় মাথায় চলতে থাকে, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডটাকে বোঝা। মার্কেট ওপরে যাবে, মার্কেট নিচে যাবে, মার্কেট কোন ডিরেকশনটা নেবে, সেটা কিন্তু আমাদের যদি আমাদের বুঝতে হয়, তাহলে কিন্তু আমাদের কারেন্ট যে মার্কেটের ইভেন্ট যেটা চলছে ভারতে এবং ভারতবর্ষের বাইরে, এটা কিন্তু দুটো জায়গাতেই আমাদের কিন্তু ভালোভাবে ইভেন্টগুলোকে কিন্তু জানতে হবে। আমরা ভারতবর্ষের ইভেন্টকে তো আমরা জানি, মানে জানতে চাই বুঝলাম, কিন্তু আমরা ভারতবর্ষের বাইরের ইভেন্ট কেন আমরা জানতে চাইবো? তার কারণ আছে বন্ধু। তার কারণ হচ্ছে যে আমাদের মার্কেট, যে ওভারঅল মার্কেটটা চলে, সেটা দুটো কারণে চলে। একটা হচ্ছে 50% বাইরের মার্কেট, আর 50% মানে গ্লোবাল ইভেন্ট, আর 50% হচ্ছে ভারতীয় মার্কেট। গ্লোবাল ইভেন্ট মেইনলি কিন্তু ইউএসকেই বোঝায়। ইউএস এর মার্কেট ওপরে যাবে কি নিচে যাবে, সেটার উপর কিন্তু আমাদের মার্কেট যথেষ্ট নির্ভর করে। কারণ ইউএস যদি ওপরে যায় আর আমাদের মার্কেট যদি নিচে যায়, তাহলে আমাদের মার্কেট পুরোপুরি নিচে আসতে পারবে না। আবার ইউএস যদি নিচে যায়, আমাদের মার্কেট যদি উপরে যায়, তাহলে কিন্তু আমাদের মার্কেট পুরোপুরি ওপরে আসতে পারবে না। আমাদের মার্কেটকে ওপরে বা নিচে যেতে গেলে আমাদের এই গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট দুটোকেই কিন্তু একসাথে ওপরে বা একসাথে একসাথে ভালো নিউজ আসতে হবে বা একসাথে খারাপ নিউজ আসতে হবে। সেটার বেসিসেই কিন্তু আমাদের ওভারঅল মার্কেটের ট্রেন্ডটা ডিপেন্ড করে, এবং আমরা ডিসিশনটাও কিন্তু এই মার্কেট ইভেন্টের বেসিসেই নিই। আমরা খালি নয়, বড় বড় যারা ইনভেস্টার, যারা এফআইআই ডিআই ইনভেস্টার বা আমাদের আরো যারা এইচএনআই ইনভেস্টার, তারাও কিন্তু এই মার্কেটের ইভেন্টগুলোর উপরে বিশেষ নজর রাখেন ওদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নেওয়ার জন্য। কিছু তথ্য যেটা আজকে আমরা নিয়ে এসেছি, যেটা মার্কেটের জন্য, ইনভেস্টমেন্টের জন্য খুব জরুরি, সেটা হচ্ছে আপনাদের যেটা জেনে রাখাটা খুব জরুরি। সেটা হচ্ছে আমাদের জিডিপি গ্রোথের যে ডেটা, ওটা পাবলিশ হতে চলেছে 28 তারিখ, 28 নভেম্বর। কে পাবলিশ করে? এনএসও বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে, ওরা পাবলিশ করে আমাদের জিডিপি গ্রোথ। প্রতি কোয়ার্টারই পাবলিশ করে। কোয়ার্টার টু তে আমাদের, এই তো কোয়ার্টার টু শেষ হলো, কোয়ার্টার টু রেজাল্ট সব বেরোলো। তো কোয়ার্টার টুর যে রেজাল্ট, তার কিন্তু জিডিপি গ্রোথের যে ডেটাটা আমরা কিন্তু 28 তারিখ, 28 নভেম্বর পেতে চলেছি। সেম ইয়ার, এই আগের বছর এই কোয়ার্টার টুর রেজাল্ট কিন্তু আমাদের বেশ ভালো এসেছিল। এবং এই বছরের যে আগের কোয়ার্টার, কোয়ার্টার ওয়ানের যে জিডিপি গ্রোথের রেজাল্ট, সেটাও কিন্তু আমাদের ভালো এসেছিল। আমি যদি বলি, তাহলে আমাদের ঠিক আগের বছর যে কোয়ার্টার টুর যে জিডিপি গ্রোথ, সেটা কিন্তু 5.6% গ্রো করেছিল। এবার কিন্তু এস্টিমেট ছাড়িয়ে আরো বেশি, মানে আমাদের যারা মার্কেট অ্যানালিস্টরা, তারা কিন্তু বলছে যে এর কিন্তু আমাদের যে এস্টিমেশনটা এবার লাগিয়ে রেখেছে, সেটা কিন্তু আগের বছর থেকেও বেটার হবে, এবং এই বছরের এস্টিমেশন যেটা ওরা মাথায় রেখেছে, তার থেকেও কিন্তু বেটার হতে পারে। এবং আমাদের যে রিয়েল জিডিপি গ্রোথ, আমাদের তো দু ধরনের জিডিপি হয়, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিতে আমরা ইনফ্লেশনটাকে কনসিডার করি, আর রিয়েল জিডিপিতে আমরা কিন্তু ইনফ্লেশন কম্পোনেন্টটাকেই ধরি না। তাহলে আমাদের রিয়েল যে জিডিপি, সেটারও কিন্তু গ্রোথটা এবার এস্টিমেট করা হচ্ছে ভালোই হবে। যেটা কোয়ার্টার ওয়ানে আমাদের 7.6% হিসেবে গ্রো করেছিল। এবং লাস্ট ইয়ার যেটা গ্রোথ হয়েছিল এই কোয়ার্টারে, সেটা হচ্ছে 6.5% আমাদের গ্রো হয়েছিল। এই বছরও কিন্তু আমাদের ভালো গ্রোথ হওয়ার কিন্তু কারণ, মানে গ্রোথ হওয়ার কিন্তু আহ, মানে পসিবিলিটি আছে। তবে আমার একটা প্রশ্ন আছে। এই তো ভালো রেজাল্ট তো আসছে, গত বছরও এসছিল জিডিপি গ্রোথের, এবছরও জিডিপি গ্রোথ ভালোই আসছে। তবে সেটা কিন্তু আমি অন অন দ্য ফ্লোর, মানে ওটা কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে যে আমাদের জব মার্কেট কিন্তু খুব একটা ভালো নয়। দেখুন, জিডিপি গ্রোথ মানে কি? জিডিপি গ্রোথ মানে হচ্ছে আমাদের যে কোম্পানিগুলো, তাদের ব্যবসা ভালো হচ্ছে। আর কোম্পানির ব্যবসা ভালো হলে তারা বেশি চাকরিও দেবে ওরা, কারণ ওদের ব্যবসা ভালো হলে ওরা নিজের ইন্ডাস্ট্রি বাড়াবে, চাকরির গ্রোথ হবে। সেই চাকরির গ্রোথটা কিন্তু দেখা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা ব্যাপার বলি, এটা আমার নিজস্ব অ্যানালিসিস। আমাদের ইনফ্লেশন কিন্তু যথেষ্ট লো, যেটা আমাদের ভারতীয় সরকার আমাদের বলছে। আমাদের ইনফ্লেশন 2%-এর নিচেই আছে। তো যদি আমাদের ইনফ্লেশন ইনফ্লেশন মানেটা কি? আমাদের টাকা, মানে জিনিসের দাম বাড়ছে কি কমছে? ইনফ্লেশন যদি হাই হয়, তাহলে আমাদের জিনিসের দাম কিন্তু বাড়ে। ইনফ্লেশন সেই তুলনায় লো আছে অনেকটা। তাহলে আমাদের ইনফ্লেশন 2%-এর নিচে আছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি 2%-এর নিচে থাকে, আমরা যখন সবজি বাজারে যাচ্ছি সবজি কিনতে,
কোনো সবজিরই কিন্তু 100 টাকার নিচে কিন্তু দাম নয়। আপনি বেগুন কিনতে যান, আপনি শিম কিনতে যান, আপনি অন্য কিছু কিনতে যান, আমার কিন্তু সব 100 টাকা করেই কিলো বা তার একটু সাদা 19-20। তাহলে এই যে জিডিপি গ্রো বা ইনফ্লেশন লো হচ্ছে, সেটা কোথায় এক্স্যাক্টলি এফেক্ট করছে? চাকরিও বাড়ছে না, জিনিসের দামও কমছে না। আমি জানি না, মানে এই ডেটাটা ভারতীয় সরকার বের করছে, নিশ্চয়ই এটা অথেন্টিক ডেটা বা সঠিক ডেটা। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এত কিছু হওয়ার পরেও আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না। আহ, আমি জানি না, মানে সেটা আমার হয়তো দেখার ভুলও হতে পারে। দ্বিতীয় যে তথ্যটা আমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তথ্য এটা, কারণ এটার বেসিসে আমাদের ইন্ডিয়ান মার্কেট কতটা পজিটিভ সেন্টিমেন্ট দেখাবে সেটার জন্য কিন্তু এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। দেখুন, আমাদের ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল কিন্তু বহুদিন ধরে ঝুলে আছে। সে আমরা বহু মাস আগে থেকে শুনছি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হবে হবে হবে। মধ্যখানে ট্রাম্প ট্যারিফ বাড়িয়ে দিল, ট্যারিফ কমানোর ডিসিশন নিয়ে নিল, কিন্তু এখনো অবধি সেই আমাদের ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটা হতে পারেনি। হতে পারেনি কেন? তার কিছু কারণ ছিল। দেখুন, কারণ হচ্ছে আমাদের যে ভারতীয় সরকারের যে এক্সপোর্ট যে ডিপার্টমেন্টে যারা, ওরা কিন্তু খুব হার্ড নেগোশিয়েটার। হার্ড নেগোশিয়েটর ইন দ্য সেন্স, ওরা কিন্তু মানে যেভাবেই হোক ইউএস যাই আমাদের উপর চেপে দেবে না কেন, যে কোনো ট্যারিফ বা যে কোনো মানে ট্রেড ডিলের মধ্যে যাই ক্লজ আমাদের চেপে দেবে, আমরা কিন্তু মানতে নারাজ, আমরা কিন্তু মানবো না। আমরা ওদের আগেই বলে রেখেছি যে ভাই, এগ্রিকালচারের উপরে কিন্তু আমরা কোনো মানে কোনো আমরা আমাদের এখানে কোনো আমরা ইম্পোর্ট করব না আপনাদের থেকে এই রিলেটেড, কারণ আমাদের অলরেডি এগ্রিকালচারে আমরা এগ্রিকালচারেরই তারপরে এগ্রিকালচারেরই দেশ আমাদের। আমাদের ম্যাক্সিমাম সমস্ত ওই এগ্রিকালচার থেকেই আমাদের এগ্রিকালচার জিডিপির একটা বড় অংশ আমাদের এগ্রিকালচার থেকেই আসে। তো আমাদের অলরেডি এই সেক্টরটা আমাদের দেশে অনেক বুমিং, এবং আমাদের অনেক বড় একটা দেশের সেগমেন্ট, যেমন 60% কিন্তু লোকজন মানে যারা মানে কৃষিতে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যারা ইনভলভ, তারা কিন্তু এই সেক্টরেই কাজ করে। এবং এই সেক্টর যদি আমরা ইম্পোর্টটাকে বাড়িয়ে দিই, মানে আমেরিকা থেকে ট্রেড ডিলের মধ্যে যদি আমরা ইম্পোর্ট করি ওদের দেশ থেকে, তাহলে কিন্তু আমাদের চাষিরা কিন্তু মারা যাবে। তো আমরা এই জায়গাটাকে কোনো মতেই আমরা কনসিডার করব না ট্রেড ডিল, এটা আমরা একদম ট্রেড ডিল থেকে বাইরে রাখবো। দ্বিতীয় যে কারণটাতে ট্রেড ডিলটা আটকে ছিল এতদিন, সেটা হচ্ছে ট্যারিফের কারণে। ট্যারিফ মানে হচ্ছে ট্রাম্প বলছে যে ইন্ডিয়া ইউএস থেকে যখন মোটরসাইকেল বা কিছু আসে, তখন আমরা খুব হায়ার ট্যারিফে আমরা ওদের মোটরসাইকেলটাকে আমরা এখানে আনাই। মানে ওরা ওরা যখন ওরা আমাদের এখানে বেচতে আসে, ওদের একটা ট্যারিফ, একটা বড় পোর্শন ট্যারিফ ওদেরকে দিতে হয়। তাতে ওরা কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলে। আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে স্কুটার বা বাইক বিক্রি, তাদের সামনে ওরা কিন্তু কম্পিটিটিভ হতে পারছে না। দেখুন, আমাদের মানে এটা কিন্তু সত্যি। কারণ আমাদের দেশেরও তো আমাদের ইকোনমিটাকে দেখতে হবে। আমাদের যদি ওরা যদি মোটরসাইকেল আমাদের এখানে যদি বিক্রি করে সস্তায়, তাহলে আমাদের তো অনেক দেশের অনেক কোম্পানি আছে, তাদের কি হবে? তাহলে তাদের শেয়ার কিন্তু পড়তে থাকবে। মানে আমার মার্কেটের রেসপেক্টে বলছি, ওদের কিন্তু ব্যবসা খারাপ হবে এবং আমাদের শেয়ারও পড়তে থাকবে, আমাদের জন্য লোকসান। তো আমরা সেটা মানতে নারাজ। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ইউএস কে বলেছি আমাদের স্টিল বা অ্যালুমিনিয়াম ইউএসএ কিন্তু অনেক হায়ার ডিউটিতে, মানে ডিউটি লাগিয়ে আমাদের কিন্তু ওখানে বেচতে হয়, যেটা ইউএস অন্য দেশের জন্য ছাড় দিয়ে রেখেছে। আমাদের জন্য সাথে এটা মানে আমাদের স্টিল বা অ্যালুমিনিয়াম আমাদের, আমরা চাই যে আমাদের সস্তায় যেন ট্যারিফটা লাগায়, আমরা যেন এক্সপোর্টটা সস্তায় করতে পারি। ইউএস তাতে রাজি হচ্ছে না, কারণ অবভিয়াসলি আমরা মোটরসাইকেলে ওদের ছাড় দিচ্ছি না, আমাদের কেন ছাড় দিই? তো এই কিছু কারণ আছে। এবং আইটি সেক্টরে আমরা অনেক বেশি অ্যাক্সেস চাই ওদের থেকে। আমরা যা আইটি সেক্টরে H1B ভিসা, যে আমাদের যে এখান থেকে এমপ্লয়িরা যাচ্ছে, মানে এখান থেকে কাজ করতে যারা যাচ্ছে H1B ভিসাতে, সেটার সংখ্যা যেন আরো বাড়ানো হোক, যাতে আমাদের ছেলেরা আরো বেশি ওখানে জব পায়, এবং ওখান থেকে আউটসোর্সিং যেন আরো আইটির জব হয়, এটা আমরা চাই। কিন্তু ওরা ওটাকেও মানতে চাইছে না, যদিও ওদের ওদের নিজস্ব কারণ আছে। এবং ফার্মা সেক্টরেও কিন্তু আমাদের অলরেডি, আমরা ফার্মা সেক্টরে বেশ ভালোই ওদের সাথে ব্যবসা করি, কারণ আমাদের ইন্ডিয়াকে বলা হয় মানে মেডিসিন হাব অফ দি ওয়ার্ল্ড। তো আমরা মানে এখান থেকে জেনেরিক ড্রাগ সবচেয়ে বেশি পাঠাই ওদেরকে। যদিও ওরা বলছে যে আমাদের জেনেরিক ড্রাগে অনেক কিছু সেফটি মেজার্স আমরা কম নিই, সেটার কারণে আমাদের অনেক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টগুলো ওরা একসেপ্ট করে না। তো এসব বিভিন্ন এই কারণে আরো কিছু তথ্য আছে, এগুলোই মেইন তথ্য, কিন্তু তাছাড়াও আরো বিভিন্ন কিছু কারণ আছে যার জন্য কোথাও একটা ট্রেড ডিল আমাদের আটকে যাচ্ছিল। কিন্তু সুখবর হচ্ছে, আমাদের মানে মিনিস্টার পীযূষ গোয়েল বলেছেন যে এই ট্রেড ডিল কিন্তু
আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই ট্রেড ডিলটা ফাইনালাইজ হতে চলেছে। ট্রেড ডিলটা আমাদের বাইল্যাটারাল ট্রেড, মানে ওরা আমাদের বিক্রি করে, আমরা ওদের বিক্রি করি, আমরা ইম্পোর্ট করি, ওরা ইম্পোর্ট করে আমাদের দেশের, মানে আমাদের জিনিসপত্র যে ম্যাটেরিয়ালস গুলো, সেগুলো বাইল্যাটারাল ট্রেড আমাদের এতদিন মানে $191 বিলিয়ন বাইল্যাটারাল ট্রেড হতো, সেটা কিন্তু এখন বেড়ে 2030 অব্দি $500 বিলিয়ন হয়ে যাবে গিয়ে, যেটা কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর। তাহলে আগের নিউজটাও কিন্তু আমাদের ভালো ছিল, আমাদের জিডিপি গ্রোথ ভালো হতে, জিডিপি গ্রোথের এস্টিমেশনটা ভালো হবে, যদিও এখনো আসেনি, 28 তারিখে আসবে, কিন্তু যদি ভালো হয় সেটা একটা পজিটিভ নিউজ হবে। আর এই নিউজটাও কিন্তু আমাদের জন্য পজিটিভ, এই যে ইউএস ট্রেড ডিল যদি আমাদের হয়, তাহলে এই নিউজটাও কিন্তু আমাদের পজিটিভই হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট খবর যেটা, সেটা হচ্ছে ইউএস এর কিছু ডেটা রিলিজ হয়, সেখানে বলছে যে ইউএস এর যে শাটডাউন চলছিল, যেটা ইউএস এর হিস্ট্রিতে সবচেয়ে লংগেস্ট শাটডাউন, 43 ডেজের জন্য শাটডাউনটা হয়েছে, মানে 43 দিন, মানে 43 দিনের স্যালারি কিন্তু পাবে না, ওদের আর্মির লোকেরা স্যালারি পাবে না, ওদের গভর্নমেন্টের এমপ্লয়িরা স্যালারি পাবে না, মানে 7.5 লক্ষ গভর্নমেন্টের ওয়ার্কার কিন্তু ইম্প্যাক্টেড হবে, ওদের কিন্তু স্যালারি কিছু না কিছু কাট আসবে। তো ওই যে শাটডাউনটা কিন্তু বন্ধ, শাটডাউনটা কিন্তু আর নেই, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার মানে এটা একটা ভালো খবরের দিকে যাচ্ছে, ইউএস এর তরফ থেকে একটা ভালো খবর এসছে। আরেকটা যেটা খবর সেটা হচ্ছে জব মার্কেটের যে ডেটা, ইউএস এর তো প্রতি মাসে একটা করে জব মার্কেটের, প্রতি মাসে জব মার্কেটের ডেটা, মানে প্রতি মাসেরটা মাসে বের করে না, আগের মাসেরটা বের করে, তো আমাদের সেপ্টেম্বরের জব রিপোর্টটা আমরা ইউএস এর পেয়ে গেছি। অক্টোবরের যে জব রিপোর্ট সেটা কিন্তু ইউএস দিতে পারবে না, যেটা নভেম্বরে বেরোনোর কথা ছিল সেটা কিন্তু দিতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে যে এই যে 43 দিন ধরে যে ইউএস এর গভর্নমেন্টের এমপ্লয়িরা কাজ করতে পারেনি, কিছু কিছু শ্রেণী কাজ করেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, সেগুলোতে কাজ করতে হবে, যেমন হেলথ কেয়ার, মেডিকেল, যেগুলোতে কাজ করেছে, বাকি কিন্তু গভর্নমেন্টের পুরোটাই বন্ধ ছিল। তাহলে তারা যেহেতু কাজ করতে আসেনি, তারা সেই ডেটাটাকে, তথ্যগুলোকে জোগাড় করতে পারেনি, এই জন্য এই বছর এই মাসে বেরোবে না অক্টোবরেরটা, ওরা সেই যখন নভেম্বরের ডেটাটা বের করবে তখন অক্টোবরের ডেটাগুলো বের করে দেবে। তো এই নিউজটা আমাদের জন্য একটু জেনে রাখা উচিত ছিল, যে মানে এগুলো কিন্তু পজিটিভ নিউজ, মানে যদিও এই রিপোর্টটা বের করবে না, সেটা কিন্তু ডিরেক্টলি মার্কেটের সাথে কোনো ইম্প্যাক্ট নেই, পরের মাসে হয়তো বের করে দেবে, কিন্তু এই যে শাটডাউনটা বন্ধ হলে যেতে কিন্তু একটা ভালো নিউজ, যেটা আমাদের মাথায় রাখা উচিত। আর আরো কিছু ইউএস এর ডেটা আসবে, যেগুলোর উপরে ডিপেন্ড করে ইউএস এর কিন্তু নেক্সট মানে মার্কেট ট্রেন্ডও কিন্তু ডিসাইড হবে। কিছু ইউএস এর ডেটা রিলিজ হবে এখনো, যেগুলো আমরা সিপিআই ডেটা আছে, ইনফ্লেশন ডেটা আছে, ইন্টারেস্টেড এফওএমসির ইন্টারেস্টেড ডেটা আছে, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। বেরোলে আমরা আরো বেশি ইউএস এর কি চলছে ইউএস মার্কেটে সেটার উপর জানতে পারবো, কারণ আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো কিন্তু অনেকটাই বেস করে কিন্তু ইউএস এর উপরে, এই জন্যই কিন্তু আমরা বারবার ইউএস এর ডেটার উপরে কিন্তু এত ধ্যান দিচ্ছি। একটা নেগেটিভ নিউজ আছে আমাদের মার্কেটের জন্য, আমাদের মার্কেট থেকে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মানে সেল করে যাচ্ছে, মানে নিজেদের ইনভেস্টমেন্ট গুলো কিন্তু সেল করে যাচ্ছে। নভেম্বরে যদি আপনি দেখেন তাহলে কিন্তু 3,000 কোটি টাকার অলরেডি সেল করে ফেলেছে, এবং পুরো বছর যদি আপনি দেখেন 2025, তাহলে কিন্তু 1,43,000 কোটি টাকা কিন্তু সেল করে ফেলেছে অলরেডি। তো এটা একটা বৃহৎ সংখ্যা এফআইআই সেল করেছে। এফআইআই সেল করার এক্সাক্ট কারণ তো বলা যাচ্ছে না, কিন্তু যেটা বিশেষজ্ঞরা বলছে সেটা হচ্ছে আমাদের যে রুপিটা ডলারের এগেনস্টে কিন্তু আস্তে আস্তে ডিভ্যালুয়েট হচ্ছে, মানে আমাদের রুপির যে, আমাদের যে টাকার যে মান সেটা কিন্তু কমছে ডলারের এগেনস্টে। এবার একটা জিনিস দেখুন, ওরা যদি আমাদের দেশে ইনভেস্ট করে, ধরে নিন কোম্পানির ব্যবসা ভালো হলো না, খারাপ হলো না, মধ্যখানে একটা নিউট্রাল জায়গায় আছে, কিন্তু আমাদের টাকার দাম যদি কমে, তাহলে ওরা যে ইনভেস্টমেন্টটা যে করেছিল, যেই টাকার ইনভেস্টমেন্ট করছে তার টাকাও তো কমছে, তাহলে আলটিমেটলি কোম্পানি ব্যবসা ভালো হোক না হোক, কিন্তু টাকার ভ্যালু যেহেতু কমছে, তার জন্য ওদের ব্যবসা তো ডাউন হয়ে যাচ্ছে, মানে ওদের যে ইনভেস্টমেন্টটা তো সেটা তো কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তাহলে সেটা একটা ভয় ওরা পাচ্ছে, যার জন্য আমাদের দেশ থেকে ওদের ইনভেস্টমেন্টগুলো কিন্তু আবার আমেরিকাতে ফিরে যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য আমার মনে হয় এতগুলো নিউজের মধ্যে একটা নিউজ যেটা একটু আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এফআইআই দের ইনভেস্টমেন্ট যে এরা সেল করছে সেটা যদি বন্ধ হয়ে যায়, বা যদি রিভার্স হয়ে পজিটিভে চলে আসে, সেটা কিন্তু পজিটিভ নিউজ হয়ে যাবে, তাহলে তখন কিন্তু আমাদের কাছে সব নিউজগুলো পজিটিভ হয়ে যাবে। এবার
পজিটিভ হয়ে গেলে এই নিউজগুলোর বেসিসে কিন্তু আমরা যদি মাথায় রেখে চলি, তাহলে আমাদের যে ইনভেস্টমেন্টগুলো, যেগুলো আমরা ইনভেস্টমেন্ট নেক্সট যে ইনভেস্টমেন্ট আমরা করবো এসআইপি করি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে, বা আমরা এক থোক আমরা টাকা একসাথে লামসাম একটা টাকা আমরা মার্কেটে লাগাই না কেন, ওই ডিসিশনগুলো কিন্তু আমরা নিতে পারবো। কিন্তু এর বেসিসে আপনাদেরকে যেটা নিজেদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে কোন সেক্টরে টাকাটাকে ইনভেস্ট করা উচিত এবং কোন স্টকে করা উচিত, সেটা আপনাদেরকে নিজেদেরকে একটু দেখে নিতে হবে। তো এই বলে আজকের ওভারঅল যে তথ্যগুলো মানে ডিসকাস করেছি সেগুলো আমি এখানেই শেষ করছি। তবে কয়েকটা প্রশ্ন এসছে, তার মধ্যে একটাই মনে হচ্ছে, একটাই প্রশ্ন এসছে, সেটা আমি একটু নিয়ে নিচ্ছি আজকে। পুতিন বাবু আমাকে প্রশ্ন করেছেন যে ইউএস মার্কেটের উনি ইনভেস্ট করতে চান কোয়ান্টাম কম্পিউটারে এবং রেয়ার আর্থ মেটালে, সেটা কি সঠিক হবে এবং আমাদের ইন্ডিয়াতে কি এই রিলেটেড কোনো কোম্পানি আছে কিনা। পুতিনবাবু আমি আপনাকে বলি, কোয়ান্টাম কম্পিউটিং বা রেয়ার আর্থ মেটেল, কোয়ান্টাম কম্পিউটিং আমাদের কোনো এই মুহূর্তে বিশেষ কোনো স্টক নেই আমাদের ভারতীয় শেয়ার বাজারে। আর রেয়ার আর্থ মেটেল তো অনেক কিছুই হতে পারে, কিন্তু যেগুলো গাড়িতে লাগে বিশেষ করে, যেসব রেয়ার আর্থ মেটেলের কথা আপনি জিজ্ঞেস করছেন সেটা নিশ্চয়ই গাড়ির জন্য, ইভি ইন্ডাস্ট্রির জন্য জিজ্ঞেস করছেন, সেটা কিন্তু ভারতে এখনো অবধি সেরকম কোনো কোম্পানি লিস্টেড স্পেসে নেই। আনলিস্টেড থাকতে পারে আমি জানি না, কিন্তু লিস্টেড স্পেসে যেগুলো মানে এনএসসি বা বিএসসি তে লিস্টেড আছে যেখানে আপনি কেনাবেচা করতে হবে, সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিছু কোম্পানি আছে যেমন রেকমেন্ডেশনের নালকো আছে বা হিন্ডালকো আছে, কিন্তু তারা কিন্তু আপনি যেই মানে সেক্টর নিয়ে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছেন তার বেসিসে কিন্তু এখন আমি সেরকম করে দেখতে পাচ্ছি না, কোনো স্টক দেখতে পাচ্ছি না। আর ইউএসএ আপনি ইনভেস্ট করবেন কিনা, দেখুন ইউএস মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, ওখানে যথেষ্ট অনেকগুলোই কোম্পানি আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইউএস মার্কেট প্রচন্ড ভোলাটাইল হয়, মানে যখন উঠবে উঠবে ভালোই ওঠে, আর যখন নামে পুরো একদম পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে যায়। তো এই কথাটা একটু মাথায় রাখবেন আপনি যখন ইনভেস্ট করবেন ইউএস মার্কেটে। খুব দেখুন ইউএস মার্কেটে কি হয়, পুরো পুরো সমস্ত পৃথিবীর যত দেশ আছে সবার থেকে ইনভেস্টমেন্ট ইউএস মার্কেটে আসে, এবং একসাথে আবার যখন সেল শুরু হয় তখন সবাই একসাথে ইনভেস্টমেন্ট গুলো আবার বের করে নিয়ে চলে যায়, এই জন্য এত আপস এন্ড ডাউনস এত ভোলাটিলিটি ওখানে হয়। এটাকে একটু মাথায় রেখে চলবেন যে ইউএস মার্কেটে ভোলাটিলিটিটা হয়। আপনি যদি সঠিক টাইমে ঢুকতে পারেন বেরোতে পারেন তাহলে আপনার 15-20% প্রফিট আরামসে হয়ে যেতে পারে, তো আমার এটা মনে হয়। কিন্তু আপনি যদি ভুল সময় ঢোকেন তাহলে কিন্তু আপনার মানে জিনিসগুলো কিন্তু আবার নেগেটিভ ভাবে রিয়েক্ট করতে পারে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন কমেন্টের মাধ্যম দিয়ে, আমি সেই প্রশ্ন যদি নেক্সট ভিডিওতে আমি তাহলে নিয়ে নেব। আর আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।